স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নারীর ক্ষমতায়ন ও প্রত্যাশিত বাংলাদেশ। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন নারী উপস্থিত আছেন। প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে আসে। আমার পাশেই আছেন ডক্টর আফরোজা পারভিন, নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি, এবং পাশেই আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ। রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কোনো চাপে নেই কমিশন, বললেন ইসি আনোয়ারুল। নির্বাচন ভবনের সামনে দিনভর ছাত্র দলের অবস্থান। বড় রাজনৈতিক দলের মহাসচিবদের মধ্যে মামলা বেশি মির্জা ফখরুলের, দ্বিতীয়তে জামায়াতের সেক্রেটারি, সম্পদ ঋণ বেশি জাপা মহাসচিবের, হলফনামার তথ্য। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি, মন্তব্য তারেক রহমানের। যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারকে ঘর দিল বিএনপি। এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। তার আদর্শ যুগ যুগ ধরে প্রাসঙ্গিক, বলছেন দলের নেতারা। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের শিরোনামগুলো দেখছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা কথা বলছিলাম নারীর ক্ষমতায়ন ও প্রত্যাশিত বাংলাদেশ নিয়ে কথা বলবো। প্রথমেই মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে নারীদের ক্ষমতায়ন নিয়ে যেহেতু কথা বলবো, আপনি নারী, আপনি ৫ই আগস্টের পরে রাজনীতি করছেন বাংলাদেশে। ৫ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও আমরা দেখেছি যে নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেখানে কোনো অংশেই নারীরা পুরুষদের থেকে পিছিয়ে ছিল না। সেই সময়ের যে এই যে স্বতঃস্ফূর্ততা এবং নারীদের যে প্রত্যাশা, আসলে আজকে এসে এই প্রায় ২ বছর হতে চলল, আজকে এসে নারীদের যে প্রত্যাশাটা ছিল সেখানে সেটা আপনি কোথায় দেখছেন, কোন জায়গাটায় দেখছেন, বা যেটা প্রত্যাশা ছিল সেই জায়গায় যেতে পেরেছেন কিনা? আপনি যেহেতু সরাসরি রাজনীতিতেও আছেন। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক আপাকে শুভেচ্ছা। দেখেন, ৫ আগস্টের পরে আমরা আসলে খুব বড় ধরনের যে একটা রাজনীতিতে, নারীদের রাজনীতিতে আসার ক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন আশা করেছিলাম। ব্যাপারটা সেটা না। আন্দোলনে কিন্তু আমরা সবসময়ই দেখি যে নারীরা কিন্তু সামনের সারিতে থাকে এবং পুরুষের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু সব আন্দোলনগুলোতেই আমরা নারীদের উপস্থিতি লক্ষ্য করি। কিন্তু যেটি সমস্যা সেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে ৫ আগস্টের মাধ্যমে হয়তো আমরা যত নারী আসলে দেখেছি গণ অভ্যুত্থানে, সেই নারীদের আমরা আসলে ধরে রাখতে পারিনি। এটি হয়তো ধরে রাখার একটা বড় সুযোগ ছিল। কিন্তু পেছনের কারণগুলো যদি আমি বলি, কারণগুলো কিন্তু মোটামুটি একই, যেই কারণে আসলে নারীরা রাজনীতিতে আসে না। তো এবং আমাদের ক্ষেত্রে আমি যদি বলি যে এনসিপির ক্ষেত্রে, এনসিপির যাদের যেই নারীদের আপনারা দেখেন, তাদের প্রত্যেকেরই কিন্তু এক ধরনের রাজনৈতিক জার্নি আছে। তারা হয়তো কেউ ছাত্র নেতৃত্বে ছিলেন, কেউ হয়তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়তো অ্যাক্টিভিজমের মাধ্যমে তাদের নেতৃত্ব উঠে এসেছে, এবং গণ অভ্যুত্থান তো অবশ্যই একটা ব্যাপার। গণ অভ্যুত্থানের মাধ্যমে নারীর সেই রাজনৈতিক কর্তাসত্তা উঠে এসছে এবং সেই জায়গা থেকেও নারীরা আসলে এই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কিন্তু যেটি আসলে সত্যিকার অর্থে আমরা দেখি যে সামাজিক এবং রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের, সেখানে তো একটা বড় ব্যারিয়ার, এবং সামাজিকভাবে যেহেতু রাজনীতিতে নারীদের আসার বিষয়টা সহজভাবে নেওয়া হয় না, সেই কারণে পারিবারিক একটা বড় প্রতিবন্ধকতা কিন্তু নারীরা ফেস করে। যে যখন আপনি একজন নারীকে সামাজিকভাবে সেই নিরাপত্তাটা দিতে পারছেন না, তখন স্বাভাবিকভাবে সেই পরিবার থেকে কিন্তু তারা চাইবে না সেই তার মেয়ে অথবা তার বোন অথবা তার স্ত্রীকে আসলে রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে আসতে দিতে। সুতরাং সেই প্রতিবন্ধকতাটা সামাজিকভাবেই অনেক বেশি। এবং দেখেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা এটার যে খুব বেশি পরিবর্তন দেখেছি, ব্যাপারটা কিন্তু তা না, বরং আরও এই জায়গাটি সংকীর্ণ হতে দেখেছি।
তো সেই জায়গা থেকে এবং আমাদের যারা আসলে আমরা সামনের সারির যারা মিডিয়াতে কথা বলি এবং আমাদের সক্রিয়ভাবে রাজনীতি করি, সেই যে নারীরা, তাদের উপর দিয়ে আসলে যেই ধরনের বুলিং এবং নানান হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সাইবার বুলিং থেকে শুরু করে যেই হ্যারাসমেন্টগুলোর মধ্যে দিয়ে যেতে হয়, এটা একটা বড় কারণ। নারীদের ক্রমান্বয়ে তো আসার কথা ছিল, ক্রমান্বয়ে এই সংখ্যাটা বৃদ্ধি হওয়ার কথা ছিল। তো তারা আসলে কাদের দেখে আসবে? ধরেন যদি একজন মনিরা শারমিনকে দেখে কেউ রাজনীতি করতে আসতে চান, কিন্তু মনিরা শারমিন যে সাইবার বুলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই বিষয়টিও তো কিন্তু মানুষ দেখছে। সুতরাং সেখানে আসলে আমি হয়তো মানসিকভাবে অনেক শক্ত, আমার দল হয়তো আমাকে সেই ধরনের একটা সাপোর্ট দেয়, সেই জায়গা থেকে অন্যান্য নারীদের কিন্তু আসলে এটা একটা ভালনারেবল পজিশন। তারা মনে করে যে আমি যদি ওই জায়গাতে যাই তাহলে আমারও এই সেম দলের ভিতরে আপনি এনসিপি করছেন, দলের ভিতরে যেহেতু আপনাদেরও অনেক দিন হয়ে গেল রাজনীতিতে, দলের ভিতরে পুরুষ সহকর্মী বা রাজনীতি যারা করেন তাদের কাছ থেকে আপনারা কেমন সহযোগিতা পান? যেমন প্রত্যাশা থাকে সেই অনুযায়ী পান কিনা? দেখেন, এটা যেহেতু আপনার দলের কথাই আমি জানতে চাই। এনসিপির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। মানে এখানে আসলে নারীদের স্পেস করে দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণভাবে যেটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে আমরা তো আসলে দীর্ঘদিনের সহযোদ্ধা। এখানে আমাদের আসলে দেখা যায় যে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা বলেন, এনারা আমাদের বহুদিনের সহযোদ্ধা। আমরা 2018 সাল থেকে যে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এবং তারপরে ডাকসু চাই আন্দোলন এবং এর পরবর্তী পথ চলায় আসলে সবাই আমাদের সবার জার্নিটা জানি। সেখানে নারীদের আসলে আলাদা করে এনসিপিতে যাদের দেখেন আপনারা, তো তাদের আলাদা করে জায়গা করে দেবার থেকেও গুরুত্বপূর্ণভাবে তাদের আসলে ক্যাপাসিটিটা আমরা জানি যে কে আসলে কোন জায়গাটাতে, প্রত্যেকেই যেহেতু নেতৃত্ব দিয়ে আজকে এই পজিশনে এসছে। কিন্তু এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই নারীরাও, আমি যদি বলি, তারা অনেকখানি সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, তারা কিন্তু এক ধরনের সুবিধাজনক পর্যায়ে আছে। যেরকম আসলে প্রত্যেকেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু আমার আসলে কনসার্নটা কোন জায়গায়? আমার কনসার্নটা হচ্ছে সেই জায়গায় যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নারী আসলে রাজনৈতিক হয়ে উঠলো, তাকে তো আমরা আসলে ধরে রাখতে পারলাম না। তাকে আমরা ধরে রাখতে পারলাম না কেন? তার জন্য সেই সামাজিকভাবে এবং আমরা যদি বলি যে রাজনৈতিকভাবে সেই পজিশনটি বা সেই পরিস্থিতিটি তৈরি করে দিতে পারলাম না। এবং একজন নারী যখন আসলে রাজনীতি করতে আসে বা যে কোনো চ্যালেঞ্জিং পেশায় যায়, তখন প্রথম আসলে তার ব্যাপারে প্রশ্ন ওঠে যে মাথায় কাপড় কই। হ্যাঁ, আবার আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নারীরা যখন, একজন নারীকে আপনি কিভাবে করে আসলে ধরাশায়ী করতে পারেন? একজন পুরুষকে আপনি খুব সহজে একটা আর্থিক কেলেঙ্কারি দিয়ে ধরাশায়ী করতে পারেন যে তার লেজিটিমেসি নাই, তার রাজনৈতিক ক্যারিয়ার আপনি নষ্ট করে দিতে চান, আপনি তার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন একটা আর্থিক কেলেঙ্কারির। একজন নারীকে আপনি কিভাবে ধরাশায়ী করবেন? আমাদের সামাজিক বাস্তবতায় একজন নারীকে চরিত্রগত যে কোনো একটা কথা বললেই, অভিযোগ দিলেই সেই নারী আসলে মানসিকভাবে অনেক যত দৃঢ় হোক তারা বিপদগ্রস্ত হয়ে যায়। সেই জায়গা থেকে তাদের আসলে সামনে আগানোর সেই পন্থাটা এটি আসলে সুরক্ষিত থাকে না। এবং সেখানে কিন্তু ওই যেটা বললাম যে এই সব কারণে আসলে পারিবারিকভাবেও একটা অনিশ্চয়তার মধ্যে নারীরা থাকে। এখানে বিভিন্ন ক্ষেত্রে আমি শুনি যে পারিবারিক একটা প্রতিবন্ধকতা। আমি কিন্তু পারিবারিক প্রতিবন্ধকতাকে অত গুরুত্ব দিই না যতটাকে আমি সামাজিকভাবে দিই। কারণ সমাজ যদি আমার সেই নিরাপত্তাটা রক্ষা করতে পারে, যখন দেখবে যে একটা সমাজে একজন পিএইচডিধারী নারী তিনি রাজনীতিতে আসছেন, একজন উচ্চশিক্ষিত নারী তিনি রাজনীতিতে এই পরিবর্তনের জন্য আসছেন এবং সেই সম্মানটা তাকে দেয়া হচ্ছে, সে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারছেন, তখন কিন্তু আমার পরিবারও সেই নিরাপত্তাটা দিবে যে হ্যাঁ ঠিক আছে তুমি রাজনীতিতে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন সামাজিকভাবে সেই বাস্তবতায় যেতে পারছি না, সুতরাং পরিবার থেকেও সেই বিষয়টি আসলে। ধন্যবাদ আপনাকে। এনসিপি থেকে যেমন এবার অনেকেই বলছিলেন যে নারীদের যে মনোনয়ন বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে সেখানে অনেকটাই এবার কম হয়েছে এবং এনসিপি থেকেও আমরা দেখলাম যা প্রত্যাশা করেছিলাম, এনসিপিতে নারীদের আমরা অনেক বড় বড় জায়গায় দেখেছি পজিশনে পলিটিক্সে এনসিপির ভিতরে, কিন্তু সেখানে আমরা নারীদেরকে সেভাবে দেখতে পেলাম না এবং অনেককেই দেখলাম বেরিয়ে যেতে হলো এনসিপি থেকে। সেই বিষয়টা আপনার কাছ থেকে একটু পরে শুনবো। তার আগে আমি একটু ডক্টর আফরোজা পারভিন আপনার কাছ থেকে আসি যে এই যে নারীদের যে প্রত্যাশা, নারীদের যে ক্ষমতায়ন, এই বিষয়গুলো নিয়ে যে কথা বলি আমরা সবাই বা বলছে বিভিন্ন সিম্পোজিয়ামে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় বা কথা বলছে, কিন্তু নারীদের মানে অগ্রগতিটা হচ্ছে না কেন? এর পিছনে বাধা বিপত্তিগুলো আসলে কি মনে করেন আপনি? আসলে আমি একটা বিষয়, আমি নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক হিসাবে আমি একটা কথাই বলবো যে নারীর ক্ষমতায়ন এটা একটা প্যাকেজ। হ্যাঁ, এখানে সবার আগে আছে নারীর নিরাপত্তা।
তারপরে আছে হচ্ছে নারীর শিক্ষা, তারপরে আছে নারীর আয় রোজগার, তারপরে আছে ধরেন আপনার নারীর রোজগারে খরচ করার ক্ষমতা, মানে সিদ্ধান্ত, আমি রোজগার করি মানে কিন্তু আমি খরচ করতে খরচ পারি না। খরচ করতে হ্যাঁ, পারছে আমার না, টাকা জি। কিন্তু আমি খরচ করতে পারি না সব সময়, মানে আমার মানে কি, আমার নারীর টাকার কথা বলছি। আর একটা জিনিস হচ্ছে নারীর সম্মান। এখানে এই 5টা জিনিসের প্যাকেজ হচ্ছে ক্ষমতায়ন, রাইট? তো এই 5টা জিনিসের প্যাকেজের মধ্যে পয়লা আমাদের হচ্ছে নিরাপত্তাহীনতা। তো নিরাপত্তাহীনতার কারণে আপনার নারীরা আগায় যেতে চাইলেও পরিবার থেকে টেনে ধরা হয়। এবং আপা যেটা বললেন যে যে কোনো সময় আপনি একটা ভালো কাজ করবেন, আপনার বিরোধী পার্টি লোককে পয়সা দিবে আপনাকে পতিতা বানানোর জন্য। একজন বলবো ইয়েস, আমি তাকে টাকা দিয়ে তার সাথে ঘুমাইছি, বেডে গেছি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ওইটা লোক নিয়োগ করলে, পয়সা দিলে লোক হ্যাঁ বলবে, এগুলা নোংরা কথা বলবে। এটা একটা আমাদের বাংলাদেশে এখন একটা পরিস্থিতি হয়ে গেছে মেয়েদের জন্য। এটাও একটা নিরাপত্তাহীনতা বলেন, আমাদের সোশ্যাল নিরাপত্তা। আমাদের যদি আইনের যদি শাসন থাকতো, আর আইনের শাসন যদি আপনার হচ্ছে বাস্তবায়ন হতো, তাহলে এরকম মানে ফাউল কাজ, নারীদের মানে জঘন্য কাজ এরা করতে পারতেন না। আর আরেকটা কথা হচ্ছে, এখানে অনেকগুলো বিষয় আছে, মানুষ মানে ভরসা পাচ্ছে না যে ওই নারীটা জিতে আসতে পারবে কিনা। কারণ একটা ইলেকশন, আপনি নির্বাচনের কথা বলছেন, জি। হ্যাঁ নির্বাচনের কথা। জি। তো এই কারণে নমিনেশনই দিচ্ছে না কেন, আমি সেইটা বলছি যে নমিনেশন কেন দিচ্ছে না। ওর ভরসা নাই যে এই মেয়েটা জিতে আসতে পারবে, এই পার্টিরই ভরসা করতে পারছে না এখন বর্তমান পার্টি। এটার কারণ হচ্ছে ওর পয়সা নাই। হ্যাঁ, এক নাম্বার কথা হচ্ছে ওর পয়সা নাই, ঠিক আছে? ও একটা নির্বাচন করতে অনেক পয়সা খরচা করতে হয়, আপনি নিজেও জানেন কেন, তাই না? যেই নির্বাচন করুক, যে দলই নির্বাচন করুক, তাকে পয়সা খরচা করতে হবে। একটা মিছিল আয়োজন করা, মঞ্চ, সভা, খানা দানা, অনেক কিছুর ব্যাপার আছে একটা সভা করা মানে। আপনি ক্যাম্পেইন করবেন, ইউ নিড মেক বিগ প্রোগ্রামস, রাইট? ইউনো, আর ক্যাম্পেইন প্রোগ্রামে তো সে এত টাকা দিতে পারবে না, আমি একটা মেয়ে। এটা একটা। আরেকটা কথা হলো, এগুলো কিন্তু সবই আপনি যদি লিগ্যাল খরচের কথা বাদও দেন, আপনি লিগ্যাল খরচ ধরেন, তাতেও কিন্তু একটা মেয়ে ওরকমভাবে টাকা দিতে পারে না। 2 নম্বর কথা, এটা তো গেল একটা। আরও একটা কথা হলো যে এই একজন নারী কিন্তু একজনের ওয়াইফ, তাই না? তো এই ওয়াইফ যখন, এই মেয়েটা যখন পলিটিক্যালি আগাবে, এতে করে ওর স্বামীরা মনে করতে পারে যে আমার ওয়াইফ যদি আমার হচ্ছে মানে এই পলিটিক্সে আসে এবং আমার চেয়ে ক্ষমতাবান হয়, তখন আমার সাথে ক্ল্যাশ হবে এবং আমি তাকে কন্ট্রোল করতে পারবো না। এই যে একটা পুরুষতান্ত্রিক মনস্তাত্ত্বিক বিভাগের একটা বিষয় আছে, এই বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আমার হাজবেন্ড কখনো চাইবে না যে আমার উপরে উঠে যাক, দাবায় রাখবে। এটাই হচ্ছে বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ড, এটা ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশ না। তো এটা একটা বিষয় আছে এখানে, যে আমি মেয়েদেরকে কেন দিচ্ছে না। আর ওই হচ্ছে আরও একটা কারণ হলো যে মেয়েরা অনেক সময় দেখা যাবে যে তাদের যারা ইয়াং, তাদের বাচ্চা কাচ্চা আছে, ওরা মনে করে কি ওরা সময় দিতে পারবে না ঠিকমতো পলিটিক্সে, ওরা ইয়ে করতে পারবে না, কাজ করতে পারবে না। হ্যাঁ, যে এগুলো অনেকগুলো বিষয় আছে। আর ক্ষমতায়নের দিক থেকে যদি আপনি বলেন, ইকোনমিক্যাল দিক থেকে আপনি যদি বলেন, তো আমাদের 85% মেয়েরাই আছে যারা নিজের টাকা খরচ করার ক্ষমতা রাখে না। 15% মেয়ে শুধু বাংলাদেশে আছে আপা, যারা নিজের টাকা কামাই করার পরেও নিজে খরচ করার স্বাধীনতা আছে। আমার আছে, এরকম অনেকেরই আছে, কিন্তু 85% নিজে টাকা ইনকাম করে, বাট সেই টাকাটা কিভাবে খরচ হবে সেটা সে জানে না, মানে ক্ষমতা নাই তার। আর হাজব্যান্ডের বিনা হুকুমে একটা টাকা সে খরচ করতে পারবে না। এটা হচ্ছে 85% বাংলাদেশে, আমার দেশে। এখন ওই মানে এই যদি তার ঘরের অবস্থান হয়, তো বাইরে ওই স্বামীটাকে কি কতটুকু, কয়টা মেয়েকে বেরোতে দিবে? এটা সেটাই, যে জাতি গঠনে, যেমন আমরা শুনছি অনেকেই বলছে জাতি গঠনে নারীর ক্ষমতায়ন ঘর থেকে যদি শুরু করা না যায়, তাহলে সেটা হয়তো সম্ভব হবে না। না, অবশ্যই না। আর একটা জিনিস আপনাকে আমি বলি, হ্যাঁ, এখানে ইউনিভার্সিটিগুলোতে, সরকারি যে ইউনিভার্সিটিগুলো, এখানেও আপনার দেখা যায় যে 48% মেয়ে পড়াশোনা করে আর 52% ছেলে পড়াশোনা করে, রাইট? এখানে একটু বেশি। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যায় দেখেন,
মেয়েরা পড়ে 37%, আর ছেলেরা পড়ে হচ্ছে আপনার 63%। এখানে কিন্তু ছেলেরা আগায় গেল একটা শিক্ষার দিক দিয়ে। তো এইখানেও একটা ফ্যাক্টর আছে যে আমি তো ইকোনমিক কন্ডিশন যদি বলেন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে, তো অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে বেকার হচ্ছে 7.16 হচ্ছে মেয়েরা বেকার, আর ছেলেরা বেকার সেখানে 3 পয়েন্ট কত যেন। তো এখন ঘটনা হলো সব জায়গাতেই নারী, আপনি যদি অবস্থান করেন যে সব জায়গাতে নারীরা আমাদের পিছায় আছে। আর এই যে তারপরেও আমি বলি বাংলাদেশের নারীরা পারতো না তা না, যোগ্য নারী আছে, প্রচুর অনেস্ট এবং ভালো নারী আছে, এদেরকে দেওয়া হয় না। আমি মনে করছি তাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছে, একদম পুরো আমি সরাসরি বলি এটা বৈষম্যের শিকার। ওদের মাথা পরিষ্কার নাই যে কেন ওদেরকে না দিলে কি ক্ষতি হবে ওইটাই তারা জানে না। নারী পুরুষের বৈষম্য না মানে যদি থাকে এত বড় বৈষম্য, তাহলে কি কি ক্ষতি হবে এই জিনিসটা ওরা জানে না। যারা তাদেরকে নমিনেশন দেয়নি তারা জানে না যে কি করে কি কি ক্ষতি হবে। তাদেরকে তো ক্ষতি কেন হবে সেটা জানতে হবে। একটা জাতির ব্যাপার, এখানে পুরো জাতির বিষয়। তুমি একা ছেলে একটা ডিসিশন নিবা, তোমার মতো করে তো মেয়ে ভাববে না। এখন একটা মনে করেন পলিসি তৈরি করলো বা একটা ডিসিশন নিল, একবার প্রকল্প তৈরি করলো, তাহলে এই একটা মেয়ের বুদ্ধি এবং ছেলের বুদ্ধি মিলায় কিন্তু এই প্রকল্পটা তৈরি করতে হবে। নাহলে আপনি যেটা করে আপনি ওর কথা ওর উন্নয়ন ও ভালো বুঝবে, আপনি কি ছেলে হয়ে কিটা বুঝবেন? বুঝবেন না। তাহলে আমার যদি আপনার সংসদে যদি পুরুষ এবং নারীর যদি অংশগ্রহণ এইরকমভাবে একটা রেশিওতে না থাকে এবং নারীর মত প্রকাশের সুযোগ যদি এই সংসদে না থাকে, তাহলে কি হবে? বৈষম্য এত বাড়বে এত বাড়বে। এখন কিন্তু আমরা অনেক ভালো পজিশনে এই পর্যন্ত আছি, আজকে পর্যন্ত আমরা ভালো পজিশনে আছি। কিভাবে বুঝি আপনাকে বলি। বিশ্ব আপনার ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ রিপোর্ট আছে, হ্যাঁ, তো ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিপোর্ট, একটা জেন্ডার গ্যাপ রিপোর্ট সারা বিশ্বের জন্য একটা রিপোর্ট তৈরি করা হয় 148টা দেশের জন্য, রাইট? তো এই 148টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 24, মাত্র 24, মানে অনেক উপরে আমরা। এশিয়ার মধ্যে আমরা হচ্ছে বেস্ট এত আজকে পর্যন্ত। কিন্তু এই যে নেক্সট যে আমরা সংসদে মেয়েরা যাবে না, এর কারণে যে আমরা কোথায় যাব আমরা জানি না আমাদের অবস্থান। এটার অনেকগুলো এটা আমি বলতেছি, যেখানে দেখেন আমরা হচ্ছে কত 24 নম্বরে 148টা দেশের মধ্যে। ইন্ডিয়া কোথায়? ইন্ডিয়া হচ্ছে 131 নাম্বার, 131 নাম্বার, আমরা শুধু 24। আর পাকিস্তান হচ্ছে 148টা দেশের মধ্যে 148 নাম্বার, ও হচ্ছে সর্বনিম্ন পজিশনে আছে নারীর অবস্থান। তাহলে আপনি বলেন এখন এই সংসদে নারীর উন্নয়ন ভালো বুঝবে, ও যদি না বুঝে পুরুষ আসে আরো দাবায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে নারীকে, এটাই হবে। আমি আফরোজা, ডক্টর আফরোজা, নারী উন্নয়ন শক্তির এক্সিকিউটিভ ডিরেক্টর বলে গেলাম। আমার এজন্য আমাকে আপনারা পছন্দ করতে পারেন পুরুষেরা, বাট আমি এটা নিয়ে আমি কোনো ভয় পাই না। আমরা নারীদের ক্ষমতায়ন চাই, সেটাই আমি চাই, নারীর ক্ষমতায়ন আমি চাই, সংসদে নারীর জায়গা আমি চাই, শিক্ষায় নারীর জায়গা আমি চাই, কর্মক্ষেত্রে নারীর জায়গা, কর্মক্ষেত্র নারীর বেকারত্ব কেন 7%? ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো মনিরা শারমিন, যে প্রশ্নটি করেছিলাম এর আগে আপনাকে একই সঙ্গে একটু বলতে চাই যে নারীরা তো বাংলাদেশে পুরুষ এবং নারী সমান, অর্ধেক অর্ধেক, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে মানে ভিতরে বসিয়ে রেখে বা কাজে না নিয়ে এই দেশকে কিভাবে আসলে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন? না, স্বাভাবিকভাবেই মানে অর্ধেকেরও বেশি, 51% নারী। স্বাভাবিকভাবেই আসলে এই বড় জনগোষ্ঠীটাকে বাইরে রেখে কোনোভাবেই দেশের যে উন্নয়ন সেটি আসলে সম্ভব না, এবং সেটি কেউ যদি বলেও সেটা কাগজে বলা হবে আর কি। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, এটা আসলে সমস্যাটা তো আমাদের এখন থেকে না, আমরা 5 আগস্টের পরে নারীদের আসলে আমরা কোথায় নারীর ইনক্লুশন দেখেছি, এটা একটা বড় প্রশ্ন। যে 5 আগস্টের পরে যে নারীরা আসলে আগ্রহী হবে, নারীরা যে আসলে সেই স্বপ্নটা দেখবে যে না আমারও একটা জায়গা আছে, বা আমার একটা স্পেস আছে যেখানে হচ্ছে আমি গেলে আমি আমার জায়গাটাতে কথা বলতে পারবো। আপনি যদি দেখেন যে ঐকমত্য কমিশন, আমরা দীর্ঘ একটা সময় ঐকমত্য কমিশনে বসে আলাপ আলোচনা করলাম, 31টিরও বেশি রাজনৈতিক দল আমরা রাষ্ট্রটাকে সামনে রেখে রাষ্ট্রের কি ভালো কি মন্দ এবং ভবিষ্যতে আমরা কেমন রাষ্ট্র চাই এটা সংস্কারের ব্যাপারে আলাপ করলাম। এবং ঐকমত্য কমিশনের যেই প্যানেল ছিল তার মধ্যে কিন্তু কোনো নারী নাই, একজন নারীও নাই।
সুতরাং এই কথাটি কারোর মনে হলো না যে ঐকমত্য কমিশনে যখন আমরা বসছি, আলী রিয়াজ স্যারের যে টিম তার মধ্যে একজন নারী তো থাকা খুব বাঞ্ছনীয় ছিল, কারণ সেখানে তো নানান ধরনের বিষয় আলাপ আলোচনা হয়েছে। ইভেন এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলাপ আলোচনা হয়েছে, সেটি হচ্ছে আমরা এনসিপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে 100 আসনে নারীর সরাসরি সংসদে যাওয়ার যে বিষয়টি, সরাসরি নির্বাচনের মাধ্যমে। কিন্তু দেখেন, দুঃখজনক হলেও সত্য যে ঐকমত্য কমিশনে আমরা যেদিন এই বিষয়টি নিয়ে আলাপ করেছি, এই বিষয়টি কিন্তু আগেই জানিয়ে দেওয়া হতো যে কোন দিন আসলে কোন এজেন্ডা নিয়ে আলোচনা হবে। সেদিন যখন আসলে এই বিষয় নিয়ে আলোচনা হলো, তো আমি আমার দলের পক্ষ থেকে তো বেশ অনেক দিনই গেছি, সেদিনও আমি উপস্থিত ছিলাম। আমি সেদিন অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেদিন ওই ফোরামে আমি সহ বোধহয় 2 জন নারী ছিলেন, অন্য আরেকটি কোনো একটি বাম কোনো একটি জোট থেকে একজন নারী ছিলেন। কিন্তু অন্য কোনো দল, আমি যদি বলি বড় রাজনৈতিক দল যেগুলো, সেগুলো থেকে কিন্তু আসলে কোনো নারী আসেন নাই। সুতরাং আপনি দেখেন যে যখন আসলে আমরা নারী নিয়ে কথা বলছি, নারী সংসদে যাবে কি যাবে না সেটি নিয়েও যখন আসলে দলের পুরুষ সদস্য কথা বলছে, এবং সেই সিদ্ধান্তটি নেবার ক্ষেত্রেও পুরুষ সদস্যরা নারীদের এই ডিসিশন মেকিংয়ে নারীদের অন্তর্ভুক্ত করছেন না, সেখানে আসলে আমরা কিভাবে নারীদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো সেগুলো পুরুষরাই নিচ্ছে। এবং এই ফোরামেও যে আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনায়ও যে সেই দলগুলো থেকে নারী সদস্যদের পাঠানো হচ্ছে না, এটি আমার কাছে খুবই অবাক লেগেছে। এবং আরও গুরুত্বপূর্ণভাবে যখন আমরা 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের কথা বলছিলাম, আমরা নানান যুক্তি, নানান তর্ক দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে এটি বর্তমানে বাংলাদেশে যে 51% নারী, তাদের প্রতিনিধিত্ব, এটি 100 আসনের নারীর প্রতিনিধিত্ব, এটি আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। আমরা নানানভাবে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং একমাত্র দল এনসিপি যার কিন্তু একটা নোট অফ ডিসেন্ট আছে, সেটা হচ্ছে এই আমরা চেয়েছিলাম 100 আসনে নারীর প্রতিনিধিত্ব, কিন্তু সেটি দেয়া হয়নি। এবং সেটি কমাতে কমাতে আমরা শেষ পর্যন্ত রিকোয়েস্ট করেছিলাম অন্তত 15% নারী যাতে মনোনয়ন পান। সেই জায়গাতেও আসলে সেই কথাটি আমাদের রাখা হয়নি, সেটি 5% এসে ঠেকেছে। এবং আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দল, আমরা কিন্তু বিএনপির কথাই যদি বলি, সেই দলটিতে কিন্তু মানে নারীরা, খুব যোগ্যতম নারীরা আছেন, যাদের আমরা কিন্তু এই গত 17 বছর এই ফ্যাসিস্ট আমলে যাদের আমরা দেখেছি দলের পক্ষ হয়ে যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু দলের যে শক্ত অবস্থান সেটি কিন্তু ধরে রেখেছে, কিন্তু সেই নারীদেরও কিন্তু আমরা দেখেছি যে তারা মনোনয়ন পাননি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আসলে হতাশা। আমরা একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নারীর ক্ষমতায়ন ও প্রত্যাশিত বাংলাদেশ নিয়ে। এবারে আমরা শুনতে চাই ডক্টর আফরোজা পারভীন, আপনার কাছে প্রশ্ন। এই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রধানরা বিভিন্নভাবে নারীদের বিষয়ে কিছু আলাদা করে কথা বলেছেন। যেমন তারা বলেছেন যে নারীরা ঘরে কাজ করে, তাদেরকে মূল্যায়িত করা হবে, তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে, এবং একই সঙ্গে যারা কর্মজীবী নারী আছেন, বিভিন্ন অফিসে কাজ করছেন, তাদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। আসলে এটা, আপনি যেহেতু নারীদেরকে নিয়ে কাজ করেন, এটা আসলে বাস্তবতায় কতটা সম্ভব বা সহজ হবে কিনা সেই কাজটা? আমি 2টা যুক্তি এখানে দিই। হ্যাঁ, 2টা যুক্তি হচ্ছে, একটা যুক্তি হচ্ছে যে মনে করেন আমি ব্যাংকে জব নেব, রাইট? তো আপনি কর্মঘণ্টা কমায় দিলে আমাকে কি চাকরিতে ওই ব্যাংকের যে মানে এমপ্লয়াররা নিবে, আপনি বলেন? সেটা ওনারা বলেছেন তারা ক্ষমতায় গেলে সেখান থেকে সেই ব্যাংককে যদি কোনো সহযোগিতা করতে হয়, সেটা তারা দল থেকে, সরকার থেকে করা হবে। আমার মনে হয় না কোনো এমপ্লয়াররা আমাদেরকে নেবে, কোনো এমপ্লয়ার আমাদেরকে নেবে না, নারীকে নেবে না, নারীকে অ্যাভয়েড, ওদের কোনো কন্ডিশন। গভর্নমেন্টই যেখানে আমার সংসদে বসার কথা কত পার্সেন্ট, সেখানে নিচ্ছে না, 5% নিচ্ছে। তাহলে ওই নারীও ওরকম 5%ই থাকবে কর্মসংস্থানের ক্ষেত্রেও। এখনও নারী হচ্ছে আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে, এখনও নারী বেকার, শিক্ষিত নারী বসে আছে 7 পয়েন্ট, সারা জনগণের মানে বাংলাদেশের মধ্যে 7.5% নারী তারা জব পাচ্ছে না, এখনও বেকার। তো এখন এমনিতেই বেকার বেশি নারী, তারপরে আবার যদি দেখেন যে কর্মঘণ্টা কমে দেয় নারী, তখন 35% বেকার হয়ে যাবে। পৃথিবীতে বাংলাদেশে যত নারী কাজ করতেছে সবই বেকার হয়ে যাবে, আর 35%ই বেকার হয়ে যাবে। এটা একটা কথা। তার মানে এটা বাস্তবসম্মত নয়, তার মানে এটা কোনো কথা হলো না, বাস্তবসম্মত কথা হলো না। 2 নম্বর কথা হচ্ছে, যদি মনে করেন যে বাসায় টাকা দিবেন, রাইট?
তো আমাদের বাংলাদেশে নাকি এখন আমি একটা কথা শুনলাম, সত্য কিনা জানি না, ওখানে লেখা আছে সর্বনিম্ন মানে দারোয়ান মালি বা এই ধরনের লোকেদের বেতন হবে এখন 40,000 টাকা। আমি জানি না এটা সত্য কিনা, রিসেন্টলি আমার কানে আসছে। তো সর্বনিম্ন বেতন 40,000 টাকা কি একটা ঘরে বসে থাকা মেয়েকে দিবে? সর্বনিম্ন বেতনটা মনে করেন মেয়েটাকে ঘরে বসাই দিল, ভালো কথা, তো তাকে কি ওই সর্বনিম্ন বেতনটা দিবে? আমি উপরের কথা বললাম না, ঠিক আছে? আর আপনি দেখবেন যে যখন এই বেতনটা বাড়ালো, সাথে সাথে আপনার বাজার দর একেবারে ঢাই করে ডাবল হয়ে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি জানেন এখানে সিন্ডিকেট আছে ব্যবসায়ীদের, এখানে অনেক ধরনের সমস্যা আছে। আমি সরাসরি কথা বলতে গেলে অসুবিধা আছে আমার। তো তারপরে আমি যেটা বলি যে এই যে বাজার ব্যবস্থাপনা তো গণ্ডগোল হয়ে যাচ্ছে, তো একটা নারী যখন মনে করেন অনেকেরই কিন্তু স্বামী নাই, অনেক মেয়ের স্বামী ছাড়া বা নিজে সিঙ্গেল থাকে, স্বামী পালাতক, বহু আমার এলাকায় বস্তিতে আছে যারা স্বামী নাই, 2-3টে বাচ্চা নিয়ে তারা কাজ করছে। তাদের জন্য এই বাজার দরটার কী অবস্থা হবে আপনি চিন্তা করছেন? ওরা কি খাইতে পারবে, না বাসা ভাড়া দিতে পারবে? ওরকম বাজার যদি ইনফ্লেশন হয়, বাজার ব্যবস্থার যদি ওইরকম একটা হয়, তাহলে তার কত বড় বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে ইকোনমিতে। আপনি কি এটা চিন্তা করছেন একবার? তাহলে আফরোজা পারভীন, যারা কাজ করছে বাসায়, যে নারীরা বাসায় ছেলে মেয়েদেরকে দেখাশোনা করছে, বাসার সব কাজ করছে, তাদেরকে কিভাবে মূল্যায়িত করা যেতে পারে বলে আপনি মনে করেন? আপনার কোনো পরামর্শ? বেসিক্যালি আমি আপনাকে বলি, আমাদেরকে একটা নিয়ম করে দেওয়া দরকার যে তুমি বাসায় কাজ করছো, বাসার বাচ্চা কাচ্চা পালছো, এই জন্য তোমাদের একটা হাত খরচের একটা বরাদ্দ ওই নারীকে দেওয়া একটা ম্যান্ডেটরি করা উচিত। কারণ একটা কাজের লোক রাখলে তাকে কত টাকা দিতে হতো, কাজের লোক বাদ দেন, ওরও তো একটা শখ আহ্লাদ আছে, একটা মানুষের শখ আহ্লাদ আছে না? একটা লিপস্টিক, একটা সুন্দর একটা ক্লিপও তো সে কিনতে চায় না? সব স্বামীর যেটা দিবে ওইটাই পড়তে হবে কেন? আমার একটা চয়েস নাই দুনিয়ায়, ও দিবে একটা কিনে নিয়ে এসে ওইটা ভিক্ষের মতো আমাকে ওইটা পড়তে হবে। ওয়াই? আমার কোনো 1 টাকা খরচের, 85% নারীর কোনো টাকা খরচের ক্ষমতা নাই, বুঝতে পারছেন? ওই যে নারীটাকে যদি ওই টাকাও 500 টাকা দেয়, ওই 500 টাকা ওই কোন জায়গায় দিয়ে আসতে আসতে 100 টাকাও হয়ে যেতে পারে। সো আমি ওগুলোও বলতে চাচ্ছি না। তো ঠিকমতো পৌঁছানো, এটা ঠিকমতো মানে ব্যাংকে যাইতে আসতে তার 500 টাকা শেষ। জি, আমরা একটু মনিরা শারমিনের কাছ থেকে শুনে আসি। এই যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে, এবং আপনি জানেন যে একটি দল থেকে বলা হয়েছে যে যারা কাজ করবে, বাসায় কাজ করবে, তাদের জন্য একটি ভাতার ব্যবস্থা করা হবে, এবং যারা বাইরে কাজ করছেন নারীরা, তাদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। আসলে এটা বাস্তবসম্মত কিনা? আফরোজা পারভীন যেটা বললেন যে না, তাহলে তো মেয়েরা কাজই করতে পারবে না, বা তাদেরকে নেয়াই হবে না কর্মে, তাদেরকে মানে যারা চাকরি দেবেন তারাই নেবেন না তাদেরকে। না, বাস্তবতাটা আসলে কি মনে করেন আপনি? না, এটা তো আসলে পুরনো আলাপ। সেটা হচ্ছে যে মানে এইভাবে করে আসলে যারা চিন্তা করে যে নারীর কর্মঘণ্টা কমিয়ে তাদের সম্মানিত করা বা নারীদের ঘরে রেখে সম্মানিত করা, এইটা আমার মনে হয় যে 2026 সালে এসে এই আলোচনাটা করাটা আমাদের জন্য খুবই অপাংতেয়। এবং যেই রাজনৈতিক দল, আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই আলোচনাটা এসছে, যে রাজনৈতিক দলগুলো আসলে এই ধারণা পোষণ করেন বা তাদের পলিসিতে যদি আসলে এই ধরনের কোনো কিছু থাকে নারী বিষয়ে, তো আমার মনে হয় যে ভবিষ্যৎ বাংলাদেশে তাদের আসলে রাজনীতি তারা কিভাবে করবেন এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। কারণ মানে এইভাবে করে আসলে নারী ক্ষমতায়নের কথা আমরা গত 17 বছরও নানানভাবে শুনেছি, কিন্তু সেটিও যেরকম হয়নি। এবং এখন যে আরেকটা বাস্তবতা, সত্যিকার অর্থে নারীদের ভাগ্যের উন্নয়ন, এটা যদি আসলে ঘরে রেখে বা 5 ঘন্টা কমিয়ে দিয়ে করবার প্রচেষ্টা করা হয়, সেটি আসলে সত্যিকার অর্থে নারীদের যেই প্রতিযোগিতার যে জায়গাটা, সেই জায়গাটা অনেকখানি ক্ষীণ করে দেবে। এবং এটা এক ধরনের আমি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখি, যে নারীদের সত্যিকার অর্থে এই মেইন স্ট্রিম জায়গা থেকে আসলে দূরে সরিয়ে রাখার এক ধরনের প্রবণতা আমি সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখি। দেখেন, এখানে হচ্ছে আমি খুব ব্যক্তিগত একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমি খুব রিসেন্টলি আমার যেহেতু নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি, সেই জায়গা থেকে আমি একটি ধরেন আমাদের যে জোট হয়েছে এনসিপি, যে আমার যে 10 দলীয় জোট, সেই জোটের একটি সংবাদ সম্মেলনে গেছি। তো সংবাদ সম্মেলনে গিয়ে দেখলাম আমি একমাত্র নারী।
তো যেহেতু এনসিপি আসলে যে জোটে আমরা আছি সেটি একটা আসন সমঝোতার জোট, এবং সেই জায়গায় আসলে এটি কোনো আইডিওলজিক্যাল জোট না, আদর্শিক কোনো জোট না। এখানে এনসিপির পক্ষ থেকে নারী যাবে, এটা খুব স্বাভাবিক। আমার নেতৃত্ব তো সেই জায়গা থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো সেইখানে আসলে যখন আমি গেলাম, যখন দেখলাম যে সেখানে একমাত্র নারী আমি, এবং আমি আসলে যে মঞ্চে ছিলাম সংবাদ সম্মেলনে, সেই মঞ্চে আমি একমাত্র নারী। তো এটি আসলে ওখানে যতক্ষণ আমি ছিলাম, আমার কাছে যতটা না এটা অদ্ভুত লেগেছে, তার থেকে আমি আসলে বাংলাদেশের রাজনৈতিক যে চেহারা, সে চেহারাটা দেখেছি যখন আমি সংবাদ সম্মেলন থেকে বের হয়ে বাইরে আসলাম। আমি জাস্ট দেখলাম যে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ট্রোলিংয়ের শিকার হলাম, এবং শুধুমাত্র নারী আসলে এই এতগুলো পুরুষের মধ্যে আমি বসে আছি। এবং আমি কিন্তু দেখেন, আমি ওখানে গেছি আমার দায়িত্বের অংশ হিসেবে। এটি তো আমি কারো অনুগ্রহে যাইনি, কারোর অনুগ্রহে যায়নি, এবং এটা আমার নিজের যোগ্যতায় গেছি। সেই জায়গা থেকে আসলে মানুষ এটিও অ্যাবজর্ব করতে পারে না, বা এটিও আসলে তারা ইতিবাচকভাবে নেয় না যে একজন নারী বাংলাদেশের যে একেবারে প্রথম সারির যারা আসলে নেতৃত্ব এবং বিভিন্ন ইসলামিস্ট যে দল, তাদের সাথে আমি মানে এক সারিতে বসে আছি, এটিও আসলে তারা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। সুতরাং এই যখন রাজনৈতিক বাস্তবতা, সেখানে আসলে নারীদের মানে কতটুকু আসলে রাজনৈতিকভাবে আমরা সামনে আনতে পারবো ভবিষ্যতে, এটিও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে আমি আশাবাদী এই কারণে যে একজন নারী হলেও মঞ্চে ছিল, সেটা হচ্ছে আমি। তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে সেটি অনেক নারীকে আবার আশার আলোও দেখিয়েছে, যে সেখানে মানে থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমার মনে হয় যে নিজের পায়ে দাঁড়িয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই স্ট্যান্ডটা রাখা খুব গুরুত্বপূর্ণ, যাতে আসলে আমরা অন্য আরও 10টা নারীকে এই আশার আলোটা দেখাতে পারি। জি, এই যে যেমনটি মনিরা শারমিন বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারীদেরকে যেভাবে ট্রল করা হয় একটু কিছুতেই বিভিন্নভাবে, এবং উনি যে রাজনীতি করছেন, আমরা কিন্তু আরেকটা জিনিস আমরা বিভিন্ন সময় শুনি যে নারী নেতৃত্ব নিয়েও একটু বিভিন্ন দলগুলোর মধ্যেও একটা সমস্যা আছে, যারা এটা মেনে নিতে চান না। যদিও বর্তমান বাস্তবতায় আমরা দেখছি সেই দলগুলো নারীদেরকে নিয়ে কাজ করছে। তাহলে নারীরা আর কি করে সামনে আগাতে পারে? তাদের এই যে প্রতিবন্ধকতাগুলো, যেমন আপনি একটু কথা বলবেন, সেটা হয়তো ট্রলের শিকার হবে, বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেখান থেকে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। এখানে আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, সেটা হলো যে আমরা এই যে অল্প দিলাম, মানে অল্প সংখ্যক মানুষ যে আমরা সংসদে এলো, তো এটা কিন্তু আমাদের সারা বিশ্ব কিন্তু খুব একটা ভালো চোখে দেখে নাই। আমরা যে নারীরা অনেক বড় জায়গায় ছিলাম, বা একটা সংসদে অন্যরা অনেক মেয়ে ছিল আমাদের, এই জন্য কিন্তু আমরা এই যে ওয়ার্ল্ড জেন্ডার গ্যাপে সবসময় আমরা সামনের দিকেই ছিলাম। এবার কিন্তু আমাদের একটা বিরূপ একটা আন্তর্জাতিক একটা, আমরা যে নারীকে মানে পিছনে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু সারা বিশ্ব দেখবে, এবং এটা ভালো চোখে দেখবে না। হ্যাঁ, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে নারীদেরকে যে সহিংসতার শিকার হতে হচ্ছে, উনি আপা বলে গেলেন, মনির আপা। তো আমি মনে করি যে এই যে সহিংসতাটা করলো, এই সহিংসতাকে সরকার দেখে নাই। ওনার বিরুদ্ধে যে ট্রল করতেছে, অন্যায় কথা বলতেছে, নোংরা কথা বলতেছে, ওনাকে ইনবক্সে তো উত্তক্ত করতেছে, তো এটা কি সরকার দেখে না? তো এগুলোর তো কোনো প্রতিকার কিছুই হচ্ছে না। আপনাকে আমি একটা কথা বলি, আইনের শাসন যদি দেশে না থাকে, আইনের শাসন না থাকলে নারীরা কোনো দিনও আগাবে না। শোনেন, আমি একবার সোজা কথা বলি, বাংলা কথা হচ্ছে, আপনি যদি যৌন নির্যাতিত হন, আপনি প্রেগনেন্ট হবেন না। আমি যদি যৌন নির্যাতিত হই, আমি প্রেগনেন্ট হব, কারণ আমি নারী, এবং এটার প্রমাণ কন্টিনিউয়াসলি সারা জিন্দেগি ভর চলতেই থাকবে। ঠিক আছে? তো এখানে আমাকে যদি ধরেন যে নির্যাতনের দিকে, এখানে কিন্তু ঝুঁকি, এটাও একটা ঝুঁকি, আমাকে মানসিকভাবে আহত করে দেওয়ার জন্য, আমাকে ট্রমাটাইজ করে দেওয়ার জন্য এই কিন্তু ট্রলগুলো হচ্ছে, আমাকে পেছনে দেওয়ার জন্য, আগানোর জন্য না। এই ট্রলই আমাকে মানে পেছনে এই দেওয়ার ট্রল জন্য। এবং এই নির্যাতনের হ্যাঁ, জন্য সরকার এটা কিন্তু একটা নির্যাতন, একটা কোনো বড় কিছুই করে ভূমিকা নাই সরকার। দরকার। জি, কোনো কিছু সরকার একটা করছে বড় না। এই ভূমিকা ট্রলের দরকার। আমরা ব্যাপারে কত নারী জি, বিরতির পরে এসে আমরা আবারও আপনি কথা বলেন বলবো। আপা, প্রিয় দর্শক, ইসলামী আপনাদের মির্জাপুর এই জিরো মেয়েগুলো যে ওয়ানে আসবে, আর একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরে আওয়ারে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মনিরা শারমিন, আমরা বিভিন্ন সময় নারীদেরকে বলতে শুনি যে আইন না থাকার কারণে হচ্ছে বিভিন্নভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, এবং আইন যদি কঠোর হয় তাহলে হয়তো নারীরা আরও বেশি নিরাপদে থাকতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। শুধুই কি আইন করেই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা, নাকি মানসিকতার পরিবর্তনটা সবার আগে জরুরি? দেখেন, আমি মনে করি আইনের প্রয়োজন আছে। আইনের প্রয়োজন আছে এই কারণে, কারণ এই যে দেখেন, যখন আসলে অপরাধটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে না এবং এটির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, তখন অপরাধটা খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং অপরাধীরা বুঝতেই পারছে না যে এটা একটা অপরাধ। যখন আইন থাকবে তখন এটির ইমপ্লিমেন্টেশন থাকবে, বাস্তবায়ন থাকবে। সেই জায়গা থেকে একজন, মানে ধরেন 100 জন অপরাধ করলে একজনকে শাস্তি দিলেও সেটি অপরাধ বলে গণ্য হলে যেটা হবে সেটা হচ্ছে বাকি 99 জন এটার থেকে একটা শিক্ষা নেবে। এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু শুধুমাত্র আইন দিয়ে বা শাস্তির ব্যবস্থা করেও আসলে এটি বন্ধ করা সম্ভব না, যতক্ষণ না আসলে আমি যেটা মনে করি যে নারীকে আসলে প্রথমে মানুষ হিসেবে দেখতে হবে। মানে আমার এটাই খুব অপছন্দ যে ইভেন আমি আজকের আলোচনাতেও আমি একটু ইতস্তত বোধ করি যে আসলে শুধুমাত্র নারী নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে আসলে আমার একটু বিরুদ্ধতা আছে। এই কারণেই আছে যে দেখেন, 2026 সালে এসে আমাদের এই শুধু নারী নিয়ে কথা বলতে হচ্ছে এবং আপনারা আজকে আমন্ত্রণ জানিয়েছেন 2 জন নারীকে। আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানে আসলে পুরুষেরও নারী নিয়ে কথা বলা শিখতে হবে এবং আপনার সন্তানকে, আপনার ছেলে সন্তানটিকেও আসলে এটি শেখাতে হবে যে একজন নারীর সাথে কেমন ব্যবহার করা উচিত এবং একজন নারী তার যে আসলে সহযোদ্ধা এবং এই পুরো জীবনেই তো আসলে সহযোদ্ধা, এই বিষয়টি আসলে শেখানো খুব জরুরি। এবং দেখেন, এই যে যখন ট্রোলের ব্যাপারটা আসে, সাইবার বুলিংয়ের কথা আসে, আমি সবসময় ভাবি যে যারা আসলে এই সাইবার বুলিং করছে তারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, অথবা হয়তো অনেকে এমন আছে যে সমর্থন হয়তো করে না কিন্তু সবাই বলছে দেখে সেও বলছে। তো এই যে দেখেন, রাজনৈতিক দলগুলোরও একটা খুব বড় এখানে কাজ আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে তাদের যে নেতাকর্মী, তাদেরও কিন্তু এক ধরনের মানে এই শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন যে আসলে একজন নিজের দলের নারী হোক বা অন্য দলের নারী হোক, তাদের সাথে আসলে তার ব্যবহারটা কেমন হওয়া উচিত এবং সে আসলে কি করতে পারবে এবং কি করতে পারবে না। এবং এখানে যে আইনের কথা বললাম, সাথে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে সাংগঠনিকভাবে এই বিষয়গুলো ডিল করা। দেখেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ভিন্ন একটি দলের কোনো সমর্থক অন্য দলের যে নারীকে যেভাবে করে কটাক্ষ করছে এবং হেয় প্রতিপন্ন করে বিভিন্ন কমেন্ট করছে, মন্তব্য করছে, তখন কিন্তু সেই দলের পক্ষ থেকে যদি একটা স্টেপ নেওয়া হয় তাহলে কিন্তু এটি একটা প্রেসিডেন্ট সেট করে যে এই ধরনের কথাবার্তা বলা যাবে না। সুতরাং এই যে বাইন্ডিংসগুলো আসলে সব পর্যায় থেকেই আসা প্রয়োজন এবং অবশ্যই নারীদের আসলে যেই ফরম্যাটেই আপনি চিন্তা করেন না কেন, তার ক্ষমতায়ন ততদিন পর্যন্ত হবে না যতদিন না নারীকে আমরা সামাজিকভাবে একজন মানুষ হিসেবে সম্মান করতে পারবো। জি, ডক্টর আফরোজা পারভীন, একই প্রশ্ন আপনার কাছে। শুধু অনেকেই আইনের কথা বলেন যে শুধুই কি আইন দিয়ে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা বা প্রোটেক্ট করা সম্ভব কিনা, এবং একই সঙ্গে আমরা এটাও শুনি যে নারীরাই নারীদের জন্য অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। আসলে এখানে আমি যে প্রথম কথাটার উত্তর হচ্ছে সবার আগে নিরাপত্তা। আমি আপনাকে বলেছি যে নারীর শরীর গর্ভধারণ করে, ওর যৌনতা নিয়ে যদি কোনো ধর্ষণ বা কোনো কিছু শিকার হন তখন ও পরিবারে মানে আপনার মুখ দেখাতে পারবে না, সমাজে মুখ দেখাতে পারবে না। আমি অনেক নারীকে চিনি যে প্রেম করে আপনার হচ্ছে বাচ্চা ধারণ করার পরে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে, পরে তাকে যৌনকর্মী হতে হয়েছে। আমার বইয়ের মধ্যে লেখা একটা জীবনীও আছে। তো এখন আপনি যদি নিরাপত্তাই না দিতে পারেন, যেহেতু সে মা হবে, গর্ভধারণ, তার শরীরটাই নাজুক, তাকে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত না করলে আপনার স্কুলে পাঠাতেও ভয় পাবে। এবং আমি যেহেতু আপনি জানেন যে আমি বস্তির মেয়েদের নিয়ে কাজ করি বা গ্রামের মেয়েদের নিয়ে কাজ করি, ওখানে বাল্যবিবাহ হচ্ছে 51% বাংলাদেশে। 51, এত ক্যাম্পেইন, কই 51% কই ঠেকাতে তো পারছে না। কেন ঠেকাতে পারছে না? আমি যখন বারবার এলাকায় গিয়ে বলছি যে আপনি কেন আপনার বাচ্চাটাকে বাল্যবিবাহ দিচ্ছেন, বলে আমার ওর ইজ্জতটা আরেকজনের হাতে তুলে দিচ্ছি। যদি অন্য জায়গায় যে যৌন নির্যাতনের শিকারও হয়, ওর স্বামীর বাচ্চা তাই বলবে। কিন্তু এখন যদি আমার ঘরে বাচ্চা হয় তাহলে বলবে যে ওই
মানে আমার ছাড়ামারা হয়ে যাবে জীবন একটু সমাজ। আইনের বিষয়টা শুনতে চাচ্ছি হ্যাঁ, যে এখন আইন আইনের দিয়ে কি- বিষয়, হ্যাঁ আইনের বিষয়টা হচ্ছে যে এই যে একই কথা, সেটা হলো যে আমরা প্রচুর হচ্ছে মামলা মোকদ্দমা করেছি, মামলা চালাতে 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 ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে গিয়ে, মানে অনেক সময় হ্যাঁ মামলাটাই ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এত লেন্দি প্রসেস যে যারা বিচার চাবে সেও মানে অসহায় বোধ করছে, ওদের টাকায় নেওয়া পর্যন্ত যাওয়া আসা। আমরা বছরের পর বছর টাকা দিয়ে নিয়ে যাওয়া আসা করছি, ওদের ওখানে যায় দুপুরবেলা খায় মামলা করে আসা, ওই টাকাটাও নাই। সুতরাং ফ্রাস্ট্রেটেড, যা খুশি বিচার চাই না রে বাবা, কুইতে খেদা বলে না যে কি চাই না, কুত্তে খেদা, এরকম একটা গ্রামে একটা কথা ভিক্ষা আছে, চাই না, এই ভিক্ষা type-এর চাই না একটা বাবা কথা কুত্তে খেদা, হ্যাঁ এটা মনে হচ্ছে এইরকম হচ্ছে ঘটনা। এই হচ্ছে আমাদের নারীদের অবস্থান। এই যদি না বিচারের অবস্থা যদি এই হয়, কয়টাকে আপনি ফাঁসি দিয়েছেন? রেপ তো হয়েই যাচ্ছে রে ভাই, আপনি কয়টা না ফাঁসি দিয়েছেন? আজকে বাস্তবায়ন অনুষ্ঠান নাহলে শেষ তো করব। রেপ মনিরা হইতেই শারমিন, থাকবে। কিছু কি আপনি অ্যাড করতে চান? না আসলে শেষ কথা হচ্ছে এটাই যে নারীদের যদি আমরা আসলে এগিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো পার হতে হবে। এবং আমার মনে হয় যে রাজনীতির কথা, যেহেতু আমি রাজনীতির মানুষ, রাজনীতির কথা যদি বলি তাহলে দল মত নির্বিশেষে আমরা যারা নারীরা একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং শুধুমাত্র রাজনীতি না, সামাজিক সংগঠন বলেন, যারা নারী নিয়ে কাজ করে, সবারই একটা নেক্সাস থাকা উচিত, এক ধরনের যোগাযোগ থাকা উচিত, যাতে আমরা যখন প্রতিবাদটা করছি, আমরা যখন আইনি কোনো বিষয় নিয়ে কথা বলছি এবং আইনি সহায়তা চাচ্ছি বা এই স্টেপগুলো নিচ্ছি, সেগুলো যাতে আরও বেশি ভিজিবল হয় এবং এই বার্তাটা যাতে দেয় যে নারীদের মধ্যে আসলে কোনো বিভেদ নেই, দলমত নির্বিশেষে নারীরা একসাথে আছে, এবং এই যে একটা সামাজিক আন্দোলন সেটি কিন্তু এইভাবে করেই শুরু করা যায়, এবং এতে করে আমার মনে হয় যে ভবিষ্যতে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনিরা শারমিন। ডক্টর আফরোজা পারভিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের অনুষ্ঠান। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।